হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আবারও আমরা নতুন করে দেখতে পাচ্ছি কিছু খবর যে বিবিসি বাংলা সহ বিভিন্ন পত্রপত্রিকায় একটা স্পেশালি আমি যদি বলি যে দেশের একটি নিউজ পেপারে আসছে আজকে যে অস্থিরতা কাটাতেই ডক্টর ইউনূসের পদত্যাগের কথা, যেটা স্পিকিং অফ রেজিগনেশন টু অ্যান্ড ইনস্টেবিলিটি। তার মানে এই শিরোনামে এটাই বোঝা যাচ্ছে যে দেশে যে ইনস্টেবল সিচুয়েশন সেটা ডক্টর ইউনূস সহ তার টিম অনুধাবন করতে পেরেছেন। আমরা বিবিসি বাংলাতে যে নিউজটা দেখলাম, তারপর বাংলাদেশের একটি নিউজ পেপারও সেই হেডলাইন করেছে সেই নিউজটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকার নিয়ে সমালোচনার প্রেক্ষিতে নিজের পদত্যাগের প্রসঙ্গ তুলেছেন বলে একটি পত্রিকা হেডলাইন দিয়েছে, এবং তিনি চান আগের মতো তার প্রতি সবার আনুগত্য থাকুক। তবে সরকারি সূত্র বলছে তিনি পদত্যাগের কথা সিরিয়াসলি বলেননি, বরং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করতে এমন বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছেন যে গত বৃহস্পতিবার থেকে ওনার পদত্যাগের জিনিসটা এসেছিল, যে উনি নিজে বলেছেন যে উনি রিয়েলি ফেড আপ টু ডিল উইথ দ্য ইনস্টেবল সিচুয়েশন হুইচ ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। তো যেটা বলা হচ্ছে, এবং একটা জিনিস আমরা দেখেছি যে নির্বাচনের দাবিতে কিন্তু বিশেষ করে বিএনপি ও এনসিপির ভূমিকা তাকে ক্ষুব্ধ করেছে। তিনি মনে করেন যদি কাজ করতে না পারেন তাহলে পদে থাকার প্রয়োজন মনে হয় না। তারপর আবার একটা জিনিস দেখা গেছে যে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে সদস্যদের অবস্থান ও সেনা প্রধানের বক্তব্য তাকে বিরূপ প্রভাব ফেলছে। অনেক রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীরা অবশ্য ডিফারেন্টভাবে সেটা দেখছেন। অনেকে মনে করছেন যে এটি আবেগের প্রকাশ, কেউ বলছেন এটি সরকারের কৌশল, আবার অনেকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিন আন্দোলনের কারণে দুর্ভোগে পড়ছে, যার জন্য অন্তর্বর্তী সরকার সমালোচিত হচ্ছে। তারপর করিডোর, চট্টগ্রাম বন্দরের লিজ, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, তারপর মায়ানমার ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে কিন্তু সরকার কোনো পদক্ষেপই নিতে পারছে না। এবং একটা দেখেছেন যে আমরা গত কয়েক মাসে প্রায় নতুন করে 1.5 লাখেরও মতো বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এবং এই জন্যই ডক্টর ইউনূস যেটা বলেছেন যে উনি হতে পারে সেটা ওনার যে সমালোচকরা যেভাবে বলছেন যে হতে পারে উনি নিজে যেটা মনে করছেন যে হতাশা থেকে বলছেন, এবং উনি দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবার উচিত ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া, যেটা তিনি মনে করেন। এবং এই মনে করা থেকে তার মানে উনি আমার মনে হয় যে এইসব কথাগুলি আসছে, তার মানে তারা বুঝতে পারছেন যে দেশে ইনস্টেবল পরিস্থিতি। আসলেই তো আমরা যদি পত্রপত্রিকাগুলি আসলে তেমনভাবে নিউজ প্রকাশ করছে না, কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব নিউজগুলি এসছে সেগুলি আসলেই স্পর্শকাতর, মর্মান্তিক, এবং এগুলি আসলেই সামাজিকভাবে ভীতির সৃষ্টি করে, রাজনৈতিকভাবে ভীতির সৃষ্টি করে, যেখানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি কে প্রশ্নবিদ্ধ করে। এবং যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, হেডলাইনটি যে অস্থিরতা কাটাতেই ডক্টর ইউনূসের পদত্যাগের কথা, সেই সেখানে আরও বলা হয়েছে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনীতিতে বড় আলোচনার সৃষ্টি হয়েছে, যেটা আমরা আসলে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। এবং ওনার গত বৃহস্পতিবারের যে উপদেষ্টা পরিষদের বৈঠকের যে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে কিন্তু উনি ওনার ইচ্ছার কথা জানিয়েছেন, যেটা আরেকজন সাবেক উপদেষ্টা এবং নতুন একটি দলের যে এনসিপির মূল নাহিদ ইসলাম কিন্তু সেটা মিডিয়াতে বলেছেন, যেটা বিবিসি সহ বিভিন্ন নিউজ পত্রিকায় আসছে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, আন্দোলন, সড়ক অবরোধ এবং রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা তাকে হতাশ করেছে। সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের পরও এই আলোচনা আরও জোরালো হয়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সহ বিভিন্ন দলগুলি সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সময়সূচি বা রোডম্যাপ চায়। বিএনপি বলছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক। সেনাবাহিনীর প্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বাদ দিতে দেওয়া সম্ভব। আবার কোনো ছোটো ছোটো দলের নেতৃবৃন্দ বলছেন যে আর্মি সেনাবাহিনী কেন রাজনীতিতে নাক গলাবে, সেটা দলীয় সেনাবাহিনীর কোনো বিষয় না। এবং আসলে এই জিনিসগুলি কিন্তু ডক্টর ইউনূসকে একটু হতাশাগ্রস্ত করেছে। এবং আমি অনেকে মনে করছেন, আমরা এই ভিডিওটি করার আগে অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলছেন যে বিভিন্নজন বিভিন্নভাবে সেটা দেখছেন, এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কিনা সেটা আসলে অনেকের দেখার বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে যে বিশৃঙ্খল পরিস্থিতি, আপনি কোনোভাবেই কিন্তু বলা যাবে না যে কোনো অ্যাঙ্গেলেই কোনো অবস্থা থেকে কিন্তু বলা যাবে না দেশে একটা স্টেবল পরিস্থিতি আছে। এক তো রাজনৈতিক ইনস্টেবিলিটি,
তারপর ইকোনমিক ইনস্টেবিলিটি, তারপর বিদেশি গ্রান্ট পাওয়ার ব্যাপারে যে অবস্থা, তারপর বর্ডারিং ইস্যু। এখানে আমরা দেখেছি যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে কক্সবাজারে পাকিস্তানি সৈন্যের যে চলাচল দেখলাম, সেটা সরকারের পক্ষ থেকে আসলে ক্লিয়ার করা দরকার জনগণ, যে বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, যদি আমরা শহর কেন্দ্রিক যদি বিভিন্ন জিনিসগুলি দেখি তাহলে এক জিনিস, আর যদি সমস্ত বাংলাদেশের 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা হতাশা সবগুলি দেখি তাহলে সেটা আরেক জিনিস। সুতরাং জনগণ কিন্তু দেখতে, মানে একটা জিনিস কিন্তু বারবার বলা হচ্ছিল যে করিডোর দিতে হবে। আবার ইউনূস সাহেবের ভিডিও যেটা যে বন্দর দেওয়া, চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দেওয়া, আরও বিভিন্ন ইস্যু নিয়ে যে কথাগুলি মেটিকুলাসলি ডিজাইন্ড, তারপর যেভাবে হোক এটাকে দিতে হবে, না হলে কেউ রাজি না থাকলে তাদেরকে রাজি করাতে হবে, এই কথাগুলি যদি ওনার কথা না হয় তাহলে বাংলাদেশের মিডিয়াগুলি সেগুলি তুলে ধরুক। এবং মায়ানমার আর্মির সাথে যে মানবিক করিডোর যেটা, সেটা হচ্ছে আপনি কি একটি রাষ্ট্রের সাথে করিডোর করতে যাচ্ছেন নাকি একটি গোষ্ঠীর সাথে করিডোর করতে যাচ্ছেন। আরাকান আর্মি ইজ নট এ স্টেট, এবং আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিপ্লবী গ্রুপ যেটা মায়ানমারের আরাকান অঞ্চলটা দখল করেছে যুদ্ধ করে। সুতরাং আপনি একটা রাষ্ট্র স্টেট, মায়ানমার হচ্ছে রেকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড স্টেটস এবং ওয়ার্ল্ড লিডার্স, এবং আরাকান স্টেটটা কিন্তু এটা আরাকান আর্মি, এরা কোনো দেশ না, জাতি না, এরা একটা জাতি, হ্যাঁ একটা গোষ্ঠী, কিন্তু এরা কোনো দেশ না। সুতরাং আপনি করিডোর দিবেন কার জন্য? আপনি যখন মানবিক করিডোর দিবেন আরাকান আর্মির জন্য, আরাকান আর্মি তো মায়ানমারের একটা রাইভেল গ্রুপ, এবং তখন আপনি মায়ানমার এজ এ কান্ট্রি হিসেবে মায়ানমারের সাথে আপনার কিন্তু একটা দ্বন্দ্ব লেগে যাবে। তারপর যেটা হচ্ছে যে আপনি যেটা চিন্তা করা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের বাণিজ্যিক গেটওয়ে হচ্ছে চট্টগ্রাম বন্দর। আপনি বাণিজ্যিক গেটওয়েটা আমার ঘরের মূল দরজাটা আমি দিয়ে দিলাম আরেকজনের দায়িত্বে। আমাদের দেশে বাংলাদেশে কি মানে তেমন কোনো কোম্পানি নাই বা আর কোনো কিছু করা যায় না যে আমি, হ্যাঁ আপনি বলতেছেন যে কোম্পানি ভালো করে বিদেশে, যে দেশ ভালো করে সে দেশের কাছে দিয়ে দেয়। আপনার এই স্কিলস নাই কেন? 18 কোটি মানুষের মধ্যে কি 18 লাখ বা 18,000 মানুষ নাই যে চট্টগ্রাম বন্দরে ম্যানেজ করার মতো? ডিপেন্ড করে যে আমরা যদি এমন চিন্তাটা করি, যেমন প্রথমে তো আমরা সেন্ট মার্টিন নিয়ে যে আলোচনা হচ্ছিল সেটা এখন ধোঁয়াশায় আছে, তারপর মানবিক করিডোর সেটাও এভাবেই আছে আলোচনায়, তারপর নির্বাচনের কোনো খবরই নাই। এখন নির্বাচনের দিকে আমি এজ এ সিটিজেন হিসেবে আমি বলবো যে এই কেয়ারটেকার বা ইন্টারিম যেটাই হয়, তাদের দায়িত্ব হচ্ছে মানে আইন বানানো না, তাদের দায়িত্ব হচ্ছে ইন টার্মস অফ কনস্টিটিউশন, তাদের দায়িত্ব হচ্ছে যে এটা একটা বিশেষ একটা সময় এসছে, সুতরাং তাদের কাজটা হচ্ছে নির্বাচন দিয়ে চলে যাওয়া। এখন মানে বিজ্ঞজনরা, রাজনৈতিক বিশ্লেষকরা এবং বুদ্ধিজীবীরা কিন্তু সেটাই মনে করেন, এবং সেটাই আইন, সেটাই বাংলাদেশ সংবিধান বলে অ্যালাউ করে। সুতরাং এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলি, তারা আজকে দেখলাম আমরা যে সুপ্রিম কোর্টে গিয়ে মানে এনসিপি বা সমন্বয়ক যারা আছে তারা গিয়ে মিছিল দিল, বললো যে এই বিচারক নাই, বিচারক বাতিল। তারপর কালকে দেখলাম গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে ঢাকায় হাইকোর্টে লয়াররা, আইনজীবীরা একটা বেঞ্চে গিয়ে শাউট করছে যে আপনি বেইল দেন কেন, আপনি বেইল দেন কেন, আপনি রায় দেন কেন, আপনাকে আমাদের কথা শুনতে হবে। সো জাজ যদি লয়ারদের কথা শুনবে, জাজ উইল লিসেন দ্য আর্গুমেন্ট ফ্রম দ্য লয়ার্স, বোথ পার্টিস লয়ার্স। দিস ইজ দ্য একজন আইনজীবী হিসেবে অফকোর্স ইউ গট দ্য রাইট টু স্পিক অন বিহাফ অফ ইউর ক্লায়েন্ট বিফোর দ্য জাজ। তো জাজকে থ্রেট করা হচ্ছে যে রায় দিচ্ছ কেন, তোমাদের কথায় কি রায় হবে নাকি, আমরা যা বলবো তা হবে। আরও বিভিন্ন কোর্টের কিছু ক্লিপ